নমস্কার। আজকের বিষয় স্ত্রীর দ্বারা করা মেনটেনেন্স মামলা। এবার ভাবছেন যে এই বিষয়ে তো আগেও ভিডিও বানিয়েছি, আবার অনেকে এটাও ভাবছেন এই বিষয়ে তো মেনটেনেন্সের উপর প্রচুর ইউটিউবে ভিডিও আছে, তাহলে আমরা দেখবো কেন? সত্যিই তো সময় নষ্ট করে দেখবেন কেন যদি কিছু নতুন ইনফরমেশন না দিই? দেখুন, আমি কখনোই বলবো না যে আপনাকে মেনটেনেন্স দিতে হবে না আমার ভিডিওটা শুনলে, কারণ আপনাকে মেনটেনেন্স দিতেই হবে। অনেকেই এরকম দাবি করেন যে মেনটেনেন্স থেকে বাঁচার হাজার রকম রাস্তা নতুন নতুন বলেন। দেখুন, মেনটেনেন্সকে অ্যাভয়েড করা যাবে না, কারণ মইমালি ভার্সেস স্টেট অফ আসামের যে জাজমেন্ট আছে সেখানে বলা আছে যে যদি স্বামী ফিজিক্যালি আর মেন্টালি এবেলড হয়, মানে সক্ষম হন কাজকাম করতে, নিজের ভরণ পোষণ করতে, মানে স্বামী যদি নিজের ভরণ পোষণ করতে পারেন, এরকম যদি পরিস্থিতি থাকে স্বামীর, তাহলে অবশ্যই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট আছে, চতুর্ভুজ ভার্সেস সীতাবাই, সামিমা ভার্সেস সঈদ খান, এরকম অনেক জাজমেন্ট আছে যে জাজমেন্টে বলা হয়েছে স্বামী কখনোই মেনটেনেন্সকে অ্যাভয়েড করতে পারে। অনেক সময় অনেকে এই যুক্তি দেখায় যে বাবা মায়ের চিকিৎসা খাতে অনেক টাকা খরচ, লোন, ইএমআই, ভাই বোনের শিক্ষা খাতের খরচাটাকে দেখানো হয়। এছাড়া অনেকেই যুক্তি থাকে স্ত্রীর ক্যারেক্টার খারাপ। অনেকেই অনেক সময় যুক্তি থাকে যে স্ত্রী আমার অনেক শিক্ষিতা, তার একটা জব স্কিল আছে, আমার স্ত্রী অনেক টাকা ইনকাম করে, তার পৈতৃক সম্পত্তি অগাধ, তার বাবা মায়ের তো অনেক সম্পত্তি। তো এরকম অনেক সময় যুক্তি থাকে। তবে এত কিছু বলেও কিন্তু মেনটেনেন্স থেকে রেহাই পাওয়া যায় না। তবে তবে অনেকেই অনেক সময় দাবি করেন যে কোনো মেনটেনেন্স দিতে হবে না, যদি এই কাজগুলো করেন, আপনার যদি এই পরিস্থিতি থাকে তাহলে কোনো মেনটেনেন্স দিতে হবে না। দেখুন, আপনার পরিস্থিতি কেমন আছে বললাম না, ফিজিক্যালি আর মেন্টালি আপনি এবেল না, মানে সক্ষম না, এই বিষয়টা যদি থাকে তাহলে আপনাকে মেনটেনেন্স দিতে হবে। তবে আপনার স্ত্রী যদি নিজেই এই মেনটেনেন্সের ব্যাটেল থেকে নিজেকে সরিয়ে নেয়, বা নিজেই যদি ভাবে না আমার মেনটেনেন্সের দরকার নেই, আমি এই লড়াইটা এখনই শেষ করলাম, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু ওয়াইফ যদি ভাবে যে আপনার থেকে মেনটেনেন্স নেবে আর আপনি শারীরিক আর মানসিকভাবে সক্ষম, আপনি কখনোই এড়িয়ে যেতে পারেন না মেনটেনেন্স দেওয়া থেকে। তাই বলবো, ওই মেনটেনেন্স দেবো না সেই চিন্তা ভাবনা পূরণ হয়ে গেছে, সেটা নিয়ে আর নাড়াঘাটা করে লাভ নেই। তবে নতুন একটা পদ্ধতি কিন্তু আছে, এই পদ্ধতিটা অনেকেই আজকাল ব্যবহার করছে, চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন। দেখুন, এই যে আমি নতুন ট্রিক্সটা আপনাদের বলবো, সেটা আপনারা অ্যাপ্লাই করবেন না এটা পুরোটা আপনাদের উপর। আর আমি কখনো বলবো না আপনাদের যে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা উচিত বা এটা করুন, এরকম কোনো বুদ্ধি আমি দেব না। তবে আমি যেটা দেখছি সেটাই আপনাদের বলছি। সেটা হলো, অনেক সময় দেখা যায় যে ধরুন আপনার স্ত্রী আপনার নামে একটা মেনটেনেন্স মামলা করেছে, বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে বহুদিন ধরে বাপের বাড়িতে পড়ে আছে, আপনি অনেকবার রিকোয়েস্ট করেছেন ফিরে এসো, স্ত্রী ফিরছে না। বা অনেক সময় হচ্ছে যে আপনাদের মধ্যে রিলেশনশিপটা খুব খারাপ অবস্থায় চলে গেছে, বউ সদ্য বাপের বাড়িতে গেছে। দেখুন, আপনাকে মানসিক একটা প্রস্তুতি থাকতে হবে যে সবার আগে যদি কোনো বোর্ড তরফ থেকে অ্যাকশন নেওয়া হয়, সেটা 498 আইপিসি, নাহলে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের কোনো কেস করা হয়, না হলে কোনো মেনটেনেন্স মামলা করা হয়, মানে খোরপোশে মামলা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ কিন্তু, মানে স্বামীরা মেনটেনেন্স কেসেই বেশি জর্জরিত হয়ে থাকে, কারণ এই আর্থিক বোঝাটা কিন্তু মেনটেনেন্স কেসেই বেশি বহন করতে হয়। তাই মেনটেনেন্স মামলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এই মামলাটাকে কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত। তো সেক্ষেত্রে বলি, অনেক সময় দেখা যায় স্ত্রী এগুলো করে, তো আপনাদের তরফ থেকে অনেক সময় আপনারা উকিলের কাছে যান আপনাদের সমস্যা নিয়ে। তো আমি এই কথাগুলো বলছি সেটা কিন্তু একটু মন দিয়ে শুনবেন। সেটা হলো, ধরুন এরকম পরিস্থিতি হয়েছে যে আপনার মনে হচ্ছে যে আপনার স্ত্রী আপনার নামে মেনটেনেন্স মামলা এটা করতে পারে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার বাবা মাও আছে, তারাও বৃদ্ধ, আর বাবা মার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আপনাকে নিতেই হবে। তবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, আমরা অনেক সময় এটা বিশ্বাস করি যে আমাদের যেই মেনটেনেন্স দিতে হবে সেটা আমার স্ত্রীকে আর আমার সন্তানেরই পাওয়ার অধিকার আছে, আর কারণে। এটা কিন্তু একদম ভুল। আমাদের মেনটেনেন্স দেওয়ার আর মেনটেনেন্স পাওয়ার অধিকার কিন্তু আমাদের বৃদ্ধ বাবা মায়েরও আছে। তারাও কিন্তু আমাদের এগেনস্টে সেকশন 125 সিআরপিসি, এটা পুরনো আইনে ছিল সেই আইনে, বা নতুন আইন যেটা হয়েছে এখন, যদি কেউ মেনটেনেন্সের মামলা করে তাহলে তাকে সেকশন 144 বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 অনুসারে তারাও কিন্তু মেনটেনেন্স মামলা করতে পারে। আপনার মা ইচ্ছা করলে সেকশন 20 প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুসারেও কিন্তু মেনটেনেন্স মামলা করতে পারে। এই অধিকারটা কিন্তু আইন তাদের দিয়েছে। তো এই ক্ষেত্রে আপনার মাও যদি আপনার এগেনস্টে মেনটেনেন্স মামলা করে, সেক্ষেত্রে ওরা কত % মেনটেনেন্স পাবে?
25% তারা মেনটেন্যান্স পেতে পারে, মানে আপনার ইনকামের 25%। সেটা ক্ষেত্রে বিশেষে একটু কম বেশি হয়, কারণ তাদের মেডিকেল এক্সপেন্সেস, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা আরো অনেক ফ্যাক্টর আছে, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু মানে তাদের নিডস কি কি আছে তার উপর ভিত্তি করে কিন্তু মেনটেন্যান্স অর্ডার হবে। সেক্ষেত্রে আপনার এগেনস্টে ধরুন এরকমই একটা মেনটেন্যান্স কেস মামলা চলছে, ইচ্ছা করলে আপনার বাবা মা যদি অন্য কোনো জুডিকশনের কোর্টে থাকে, মানে ধরুন এমন জায়গায় আপনার বাবা মা বসবাস করছে সেটা সেই কোর্টের এলাকায় নয়, তাহলে সেই কোর্টের এলাকাও কিন্তু আপনার বাবা মা আপনার এগেনস্টে মেনটেন্যান্স মামলা করতে পারে। এই বিষয়ে আপনি সচেতন থাকবেন, কারণ আপনার মাও কিন্তু বাবাও কিন্তু মেনটেন্যান্সের মামলা আপনার এগেনস্টেও করতে পারে। এক্ষেত্রে তারাও কিন্তু 25% আপনার ইনকাম থেকে পেতে পারে। মানে ধরুন আপনার ইনকাম 1,00,000 টাকা, সেখান থেকে 25,000 টাকা কম বেশি কিন্তু আপনার বাবা মাও কিন্তু পেতে পারে। এবার আপনার উপর যদি এই মেনটেন্যান্স অর্ডারটা হয়ে, তবে এক্ষেত্রে আপনার উপর যে মেনটেন্যান্স অর্ডারটা করলো কোর্ট, মানে আপনার বাবা মাকে মেনটেন্যান্স দেওয়ার জন্য, সেই অর্ডার শিটটা আপনি তুলবেন, তার সার্টিফাই কপি তুলবেন, তুলে যেই কোর্টে আপনার স্ত্রী এই মেনটেন্যান্স মামলা চালাচ্ছেন সেই কোর্টে, মানে যেখানে আপনি ফাইট করছেন মেনটেন্যান্স এগেনস্টে, সেখানে কিন্তু এটা জমা দেবেন। জমা দিলে কি হবে, আপনার উপর যে মেনটেন্যান্স অর্ডারটা হয়েছে আর এখন যে মেনটেন্যান্স কেসটা চলছে সেটাকে দেখে কিন্তু কোর্ট একটা মেনটেন্যান্স অর্ডার আপনার উপর করবে স্ত্রীর ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু স্ত্রীর মেনটেন্যান্সটা অনেকটাই কমে যাবে, এটা আশা করা যায়, কারণ অলরেডি আপনার উপর 25% মেনটেন্যান্স অর্ডার কোর্ট করেছে। এক্ষেত্রে আপনার কিন্তু ইনকামটা অনেকটাই কমে গেছে, এটা একটা ম্যাটার। সঙ্গে সঙ্গে আপনার এটা মনে হতে পারে যে আমার বাবা মা দুজনই ইনকাম করে, চাকরি করে, এক্ষেত্রে কি করবো? দেখুন, আপনার থেকে যদি ইনকাম কম থাকে তারা অবশ্যই মেনটেন্যান্স মামলা আপনার এগেনস্টে করতে পারে, কারণ তারাও কিন্তু আপনার মতনই একই রকম ভাবে, যেমন ভাবে আপনি স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করছেন সেরকম ভাবে থাকার অধিকার তাদের আছে। এছাড়া ধরুন আপনার বাবা পেনশনার বা সে একটা ভালো কাজ করে, আপনার থেকে ইনকামটা অনেকটাই বেশি, সেক্ষেত্রে আপনার মা কিন্তু আপনার এগেনস্টে মেনটেন্যান্স মামলা করতে পারে। আপনার মনে হতে পারে বাবা তো মায়ের দায়িত্ব নিয়েছে, মায়ের রেসপন্সিবিলিটি তো বাবার, এটা কিন্তু ভুল। সবসময় মাথায় রাখবেন যে মায়ের রেসপন্সিবিলিটি কিন্তু আপনার এবং আপনার বাবার দুজনেরই আছে, কখনোই কিন্তু আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন না। তাই আপনার মাও কিন্তু ইচ্ছা করলে আপনার এগেনস্টে মেনটেন্যান্সে মামলা করতে পারে, আর সেই জন্য কিন্তু তার অধিকার আছে, কারণ সেও কিন্তু ভালো থাকার জন্য, নিজের পরিচর্যা করার জন্য আপনার এগেনস্টে সেই মামলাটি করতে পারেন। আর যদি আপনার বাবা মা দুজনেই আপনার থেকে ইনকাম কম করে, তাহলে কিন্তু দুজনেই আপনার এগেনস্টে মেনটেন্যান্সে মামলা করতে পারে। আর সেক্ষেত্রে যদি মেনটেন্যান্স অর্ডার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই মেনটেন্যান্স অর্ডার নিয়ে যেই কোর্টে আপনার স্ত্রী আপনার এগেনস্টে মেনটেন্যান্সের মামলা চালাচ্ছেন সেই কোর্টে গিয়ে কিন্তু মেনটেন্যান্সের অর্ডারটা দিয়ে ওখানে কিছুটা হলেও মানিটারি রিলিফ চাইতে পারেন। তবে এইভাবে যদি আপনার বাবা মা আপনার এগেনস্টে মেনটেন্যান্সের মামলা করেন আর তার এগেনস্টে যদি মেনটেন্যান্স অর্ডার হয়, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কতটা লাভদায়ক হবে আমি বলতে পারছি না, তবে আপনার স্ত্রী কিন্তু অনেকটাই কিন্তু কম মেনটেন্যান্স পাবে, কারণ অলরেডি আপনার উপর একটা মেনটেন্যান্স মামলা চলছে এই ইস্যুতে। ঠিক আছে, তবে একটা অনুরোধ আমার তরফ থেকে আপনাদের সকলকে, ভিডিওর অন্তিম লগ্নে পৌঁছে আমি এটা করছি, সেটা হলো যে যখনই কোনো আইনি পদক্ষেপ নেবেন সবসময় একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে এগোবেন। কারণ এই যে ভিডিওগুলো বানানো হয় ইউটিউবে, এগুলো কিন্তু একটা জেনারেল কনসেপশন বিল্ডিং ভিডিও, এগুলো কিন্তু কারো স্পেসিফিক প্রবলেম নিয়ে কথা বলে না, কারণ ক্যামেরার ওপারে, মানে এই ভিডিওর ওপারে যারা আছেন তারা আলাদা আলাদা ব্যক্তিত্বের অধিকারী, তাদের সমস্যা আলাদা, তারা আলাদা আর্থসামাজিক অবস্থা থেকে তারা আপনারা বিলং করছেন। তাই ওইখানে না পৌঁছে, ওনাদের কথা না শুনে, পরিস্থিতি না দেখে, না বুঝে একটা ডাইরেকশন দেওয়া কখনই সম্ভব না। তাই সবসময় বলবো এই বিষয়ে একটা জেনারেল কনসেপশন আপনারা আসুন, কিন্তু পরবর্তী পদক্ষেপ যখনই নেবেন তখন একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ মেনে তবেই নেবেন। আজকে এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে আমি আপনাদের উত্তর দেবো, আর সঙ্গে সঙ্গে উত্তরটা যদি অনেকটা বড় হয় তাহলে ভিডিও বানিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় আরো অনেকের সঙ্গে শেয়ার হওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় খুশিতে থাকবেন। মন খুশি তো সব ঠিক। নমস্কার।